আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ রচিত খেয়া কবিতা। খেয়া রবীন্দ্রনাথের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। সোনার তরী, চিত্রা, এই যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের কবিতায় রবীন্দ্রনাথ পদ্মার যে বর্ষার পদ্মার যে উদ্দাম উচ্ছ্বাস, যে উদ্বেলতা, রবীন্দ্রনাথের অন্তর্জগৎ, তার অন্তর্লোক, সৌন্দর্য চেতনা, তার কথা উঠে আসে সোনার তরী, চিত্রায়। চৈতালি কাব্যগ্রন্থের কবিতায় আমরা দেখি রবীন্দ্রনাথ নদীর কলতান ছেড়ে তিনি প্রবেশ করছেন জনপদে। অর্থাৎ ওই প্রমথনাথ বিশি, রবীন্দ্র বিশেষজ্ঞ সমালোচক, তিনি বলেছিলেন এখানে নীর নয়, অর্থাৎ নদীর সেই বেগবান জলোচ্ছ্বাস নয়, নদী তীরবর্তী গ্রাম, জনপদ, লোকালয় চৈতালি কাব্যগ্রন্থের কবিতায় উঠে আসে। তিনি অন্তর্লোক থেকে মানুষের যে কর্মপ্রবাহ, যে জীবন স্রোত সাধারণ মানুষের, তা হোক না তুচ্ছ, প্রতিদিনের যে জীবন প্রবাহ, সেই জীবন প্রবাহ উঠে আসছে চৈতালি কাব্যগ্রন্থের নানা কবিতা। ওই সোনার তরী, চিত্রা, চৈতালি, এই পর্বের যে কবিতা, তখন তিনি রবীন্দ্রনাথ তাদের যে জমিদারির কাজ তাকে দেখাশোনা করতে হতো। তিনি তখন পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন, পদ্মার বুকে বোট নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। খুব কাছ থেকে তিনি তখন গ্রামকে দেখেন, গ্রামীণ জীবনকে দেখেন, গ্রামের মানুষ, তাদের যে জীবনধারা, গ্রামের সাধারণ মানুষ, তাদের যে সাধারণ সরল অনাড়ম্বর যে জীবন, সেই জীবনকে তিনি দেখছেন, খুব কাছ থেকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। কখনো তিনি শিলাইদহে, কখনো তিনি সাজাদপুরে, কখনো তিনি পতিশরে। এই পতিশরে যখন তিনি অবস্থান করছেন, সেই সময় তিনি আমাদের এই খেয়া কবিতা রচনা করছেন। পদ্মা সে তো সুবিশাল নদী, প্রবল তার জলোচ্ছ্বাস, বেগবান জলধারায় পদ্মা তার অস্তিত্বকে জানাচ্ছে। বর্ষার পদ্মা স্ফীত হচ্ছে, কুল ভাসাচ্ছে। রবীন্দ্রনাথ সেই পদ্মার শাখা নদী দিয়ে যেন প্রবেশ করছেন গ্রামীণ জীবনে। কুল থেকে, তীর থেকে আরো ভেতরে প্রবেশ করছেন, গ্রামে প্রবেশ করছেন, গ্রামের মানুষের জীবনকে দেখছেন। পতিশরে তিনি এমনই এক নদী,
এক ক্ষীণ ছোট নদী, মন্থর তার গতি প্রবাহ। সেই নদী, নদীর দুই পাড়ে দুই গ্রাম, দুই গ্রামের মানুষের সকাল থেকে সন্ধ্যা তাদের যে কর্মপ্রবাহ তা তিনি প্রত্যক্ষ করছেন। রবীন্দ্রনাথ এই কবিতা সম্পর্কে বলছেন স্থানিক রঙে রঞ্জিত। স্থানিক রঙে রঞ্জিত অর্থাৎ সেই নাগর নদী, সেই নাগর ছোট নদী, তার দুই পাশের গ্রামের যে জীবনধারা, সেই স্থানের যে জীবনধারা, সেই জীবনধারাকে তিনি প্রত্যক্ষ করছেন এবং তার যে ভাবনার উদয় হচ্ছে তিনি তা ওই খেয়া কবিতার মধ্য দিয়ে প্রকাশ করছেন। কিন্তু এই কবিতা স্থানিক রঙে রঞ্জিত হলেও, অর্থাৎ সেই অঞ্চলের জীবনধারার কথা উঠে এলেও, তা কিন্তু একটা বৃহত্তর জীবন সত্যের দিকে, একটা দার্শনিক সত্যের দিকে, এক বৃহত্তর জীবন দর্শনকে উপস্থিত করছেন আমাদের সামনে। অর্থাৎ এই কবিতা একদিকে স্থানিক রঙে রঞ্জিত কবির কথায়, কিন্তু কবি লোকালয়ের কথা, লোকালয়ের তুচ্ছাতি তুচ্ছ জীবনের কথা প্রকাশের পাশাপাশি এক দার্শনিক গভীর জীবন সত্যকেও আমাদের সামনে হাজির করছে। এক দার্শনিক গভীর জীবন সত্যের সেই দার্শনিক জীবন সত্য সেটা কি? একদিকে যেমন এই ধ্বংস সৃষ্টি, উত্থান পতন, লয় বিলয়, এর মধ্য দিয়ে আমাদের মানব সভ্যতার অগ্রগতি, তার পাশাপাশি সমান্তরাল ধারায় আবার জন্ম মৃত্যু, এই যে একটা চক্রাকার যে আবর্তন ভারতীয় দর্শনে, জন্ম মৃত্যুর যে চক্রাকার আবর্তনের কথা বলা হয়, সেই জন্ম মৃত্যুর আবর্তনের মধ্য দিয়ে ব্যক্তি জীবন, তার যে অস্তিত্ব, সেই ব্যক্তি জীবনের অস্তিত্বের কথা এই কবিতার মধ্য দিয়ে উঠে আসে। একদিকে গ্রামীণ সভ্যতা, গ্রামের জীবন, সরল অনাড়ম্বরপূর্ণ জীবন, নিস্তরঙ্গ জীবন, আবার আরেকদিকে নাগরিক জীবন, নগরের জীবন, বৃহৎ রাষ্ট্রশক্তির উত্থান পতন, রাজশক্তির উত্থান পতন, ইতিহাসের ধারায় আমরা যা দেখেছি, এই যে দুই ধারা, সমান্তরাল ধারা, আর তার মধ্য দিয়ে আমাদের ইতিহাসের যে অগ্রগতি, ইতিহাসে এগিয়ে চলেছে এই লয় বিলয়ের মধ্য দিয়ে, এই সামগ্রিক জীবন ইতিহাস দর্শন রবীন্দ্রনাথের এই সনেটে খেয়ায় উঠে আসে। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। ওই স্থানিক রঙে রঞ্জিত জীবনের কথা বলছেন। এক ক্ষীণতন্নী ছোট নদী মন্থর গতিতে এগিয়ে চলেছে, শীর্ণ নদী,
রবীন্দ্রনাথ সেই নদীর বুকে ভাসমান বোটে তিনি দেখছেন গ্রামীণ জীবনকে। ছোট নদী, দুপারে দুই গ্রাম, নদীতে রয়েছে খেয়া, এপারের মানুষ পৌঁছে যায় ওপারে, ওপারের মানুষ আসে এপারে। কখনো তারা পার্থিব যে প্রয়োজন, অর্থাৎ তাদের যে জীবিকা, সেই জীবিকার প্রয়োজনে পার্থিব তাগিদে ঘর থেকে তারা বাইরে বেরোয়। সকাল হলে কৃষক তার লাঙল কাঁধে বেরিয়ে যায় মাঠে। কেউ হয়তো যায় দূর দেশে, পাড়ানি দেয় মাঝিকে, মাঝি পৌঁছে দেয় ওই পারে। কেউ হাটে যায়, গঞ্জে যায়, সারাদিন কর্মব্যস্ত থাকে। আবার সন্ধ্যা হলে যে যার ঘরে ফেরে। পাখি যেমন ঘরে ফেরে, মানুষও ঘরে ফেরে, সেই কর্মব্যস্ততার শেষ হয়। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। প্রতিদিনের এই এক নিত্য কর্মচঞ্চল যে জীবন, যে গ্রামীণ জীবন, সেই জীবনের ছবি তিনি আঁকছেন এই কবিতায়। এই গ্রামীণ জীবনের কথা, এই বাংলাদেশের কথা আমরা জীবনানন্দের কবিতায় পাই। রবীন্দ্রনাথের যে 2 বিঘা জমি, সেই কবিতায়ও তো এই গ্রামীণ বাংলাদেশের ছবি উঠে আসে। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, যে দিগন্ত বিস্তৃত মাঠ, যেদিকেই তাকাও না কেন সবুজ। ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, চারিদিকে সেই অশ্বত্থ বট, হিজল, অশোক, নানা গাছের সমাহার, বৃক্ষের সমাহার, তারা ছায়া প্রদান করছে। ছোট ছোট আমাদের কুটিরগুলো পাতায় ছাওয়া, সেগুলো শান্তির নীড়। ছোট ছোট গ্রামগুলি, সেখানে পাক পাকালি আছে, নানা পাখি, দোয়েল, ফিঙে, টুনটুনি, সেখানে দিঘি, ক্ষীণ তন্নি নদী, সেখানে রাখালের বাঁশির সেই উদাসী মেঠো সুর আছে। সেই গ্রামীণ ছবি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, সারা গ্রাম যেন সবুজে ঢেকে আছে। রাখাল সে আপন মনে তার নকল খেলার ঘর বানায়, মাঠে গরু চড়ে। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। এই তো গ্রাম। এই গ্রামের ছবি রবীন্দ্রনাথ বারে বারে এঁকেছেন, জীবনানন্দ বারে বারে এঁকেছেন। দক্ষিণে কুমোরের বাড়ি, বামে রথতলা, জীর্ণ মন্দির প্রাঙ্গণ, পুরাতন মন্দির আমরা গ্রামে গেলে দেখতে পাই তো। ধানের গোলা, সেই গ্রামের ছবি। 2 পারে সেই 2 গ্রাম তিনি দেখেছেন। 2 তীরে 2 গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। 2 তীরে 2 গ্রাম, সেই নদীর 2 তীরে 2 গ্রাম, 2 গ্রামের 2 মানুষ, তাদের মধ্যে জানাশোনা রয়েছে, তাদের মধ্যে হৃদয়ের বন্ধন রয়েছে, তারা একে অপরকে জানে,
তারা মায়া মমতার নিবিড় বন্ধনে আবদ্ধ। তাদের মধ্যে স্নেহের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, মমতার মায়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এই আত্মীয়তার স্নেহ মায়া মমতায় আবদ্ধ এই মানুষগুলো আসলে এই যে আনাগোনা করছে, আসলে আমাদের হৃদয়ে আনাগোনা করছে, একে অপরের হৃদয়ে আনাগোনা করছে। বিনি সুতো মালায় তারা সম্পর্ক মালা গাচ্ছে। সে জসিমউদ্দিন বলেছিল বিনি সুতো মালা, অর্থাৎ মালা গাঁথতে তো সুতো দরকার। এখানে দুই গ্রামের দুই মানুষের মধ্যে যে সম্পর্ক, সেখানে সুতো দরকার নেই। তাদের মধ্যে মালা গাঁথা হচ্ছে ভালোবাসার বন্ধনের, অদৃশ্য বন্ধন, অদৃশ্য সুতো। সেটা হচ্ছে অদৃশ্য মায়া মমতার বন্ধন। গ্রামের মানুষদের মধ্যে এই পারস্পরিক মমত্ব রয়েছে, ভালোবাসা রয়েছে, একে অপরকে তারা জানে। আর এইদিকে নাগরিক কবি রবীন্দ্রনাথ, তিনি নগর জীবনের নগর মানুষকে দেখেছেন। সেই নগর মানুষের মধ্যে তো কোনো জানাশোনা নেই, তাদের মধ্যে রয়েছে দূরত্ব, অনতিক্রম্য দূরত্ব। তারা পাশাপাশি বাস করে, ঠাসাঠাসি হয়ে শহরে নগরে বাস করে, কিন্তু তারা কেউ মনের কাছাকাছি বাস করে না, দূরে দূরে থাকে, পরস্পর পরস্পর থেকে দূরে থাকে। নাগরিক কবি রবীন্দ্রনাথ, নগরবাসী কবি রবীন্দ্রনাথ, তিনি গ্রাম দেখেছেন, গ্রামের মানুষের এই আত্মীয়তার বন্ধন তিনি দেখেছেন। তিনি দেখেছেন তাদের মধ্যে পরস্পরের জানাশোনার সম্পর্ক। একদিকে এই গ্রামীণ সভ্যতা, এই নিস্তরঙ্গ যে জীবন প্রবাহ, সরল যে জীবন, অবসরের যে জীবন, তার পাশাপাশি তিনি দেখছেন নগর জীবন, বৃহত্তর রাষ্ট্রীয় জীবন, সেই দিকে তিনি চোখ ফেরাচ্ছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে, কোন পৃথিবীতে? ওই বৃহত্তর রাষ্ট্র, রাজতন্ত্র, সেখানে আমরা দেখেছি, ইতিহাসের পাতা খুললেই আমরা দেখেছি রাষ্ট্রশক্তি, রাজশক্তি, তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, বৈরিতা, শত্রুতা। একদিকে আমরা গ্রামীণ জীবন, যেখানে স্নেহ মায়া মমতা, আর আরেকদিকে ওই বৃহত্তর রাষ্ট্রীয় জীবন, নাগরিক জীবন, সেখানে বৈরিতা, শত্রুতা, নির্দয়তা, হিংসা, দেশ, দ্বন্দ্ব, সংঘর্ষের বাতাবরণ তৈরি করেছে, সংঘাত তৈরি করেছে। পৃথিবীর ইতিহাসের পাতা খুললেই আমরা দেখি সে সুদূর প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, দেশে দেশে যুদ্ধ হয়েছে। আর এই যুদ্ধের মধ্য দিয়ে ইতিহাস পাল্টেছে। এক সাম্রাজ্যের পতন হয়েছে, আবার নতুন সাম্রাজ্যের উত্থান হয়েছে সেই পতনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এক রাজা গেছে, আর এক রাজা এসছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, এই দ্বন্দ্বের মধ্য দিয়ে যুদ্ধ, রক্তপাত, সাধারণ মানুষের মৃত্যু, কত সর্বনাশ সংঘটিত করেছে। নূতন নূতন কত গড়ে ইতিহাস, নূতন নূতন ইতিহাস রচনা হয়েছে।
নূতন নূতন সাম্রাজ্যের লয় বিলয় এই পর্বান্তর সংগঠিত হয়েছে। এক সাম্রাজ্যের ধ্বংস হয়েছে, নতুন রাজতন্ত্রের উত্থান হয়েছে। এইভাবে নতুন ইতিহাস গড়ে উঠেছে, সভ্যতা এগিয়ে চলেছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। আর এই দ্বন্দ্ব থেকে যে সর্বনাশ, যে যুদ্ধ, যে নারকীয় হত্যা লীলা, তার মধ্যে রক্তের ধারা, রক্তের প্রবাহ ছুটেছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, ফেনিল বুদবুদ উঠেছে, বুদবুদ। ওই যুদ্ধের, ধ্বংসের, রক্তপাতের, রক্তস্রোতের যে বুদবুদ উঠেছে, সেই বুদবুদ তো ক্ষণস্থায়ী। জলের উপরিস্তরে তো থাকে সেই বুদবুদ, সে তো মুহূর্তে আবার মিলিয়ে যায়। তেমন এই দ্বন্দ্ব, সর্বনাশ, এই যুদ্ধ, এই নারকীয় হত্যা লীলা, এই পৈশাচিকতা, এই সভ্যতাকে স্তব্ধ করেছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। স্তব্ধ করেছে। নতুন রাজা, তার আগমন ঘটেছে, তার মাথায় সোনার মুকুট উঠেছে। আবার যে রাজা পরাস্ত হয়েছে, তার মুকুট টুটেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু যে রাজা বিজয়ী হয়েছে, যার গর্বোদ্যত হাসি আমরা দেখতে পেয়েছি, সেও কিন্তু বুদবুদের মতোই ক্ষণস্থায়ী। সে সভ্যতার এক বিভীষিকাময় অধ্যায় রচনা করেছে। ইতিহাস তাকে মনে রাখেনি, তাকে ইতিহাস মনে রেখেছে কি হিসাবে? যুদ্ধবাজ হিসেবে, আগ্রাসক হিসেবে, সাম্রাজ্য লিপসু এক নরখাদক হিসেবে সেই রাজা। তাহলে তার যে কীর্তি, তার যে যুদ্ধাভিযান, তা আসলে বুদবুদের মতোই ক্ষণস্থায়ী। সে রক্তস্রোত বইয়েছে, কিন্তু তার কীর্তি বুদবুদের মতোই ক্ষণস্থায়ী। রবীন্দ্রনাথ তার যে ওরা কাজ করে, সে ওরা কাজ করে কবিতায়। তিনি এই সকল রক্ত পিপাসু, নরখাদক, সাম্রাজ্যবাদী শাসক, যারা পৃথিবীতে সর্বনাশ, রক্ত প্রবাহ সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে তিনি কি লিখেছিলেন? রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। অর্থাৎ এরা ভাবে আমরা সারা পৃথিবীতে আমাদের কীর্তি অমর করে যাব। তারা যুদ্ধ জয় করে, সাম্রাজ্য দখল করে, তারা স্তম্ভ নির্মাণ করে। কত কত রাজা কত কত স্তম্ভ নির্মাণ করেছে, স্মারক নির্মাণ করেছে, কিন্তু সেই রাজছত্র দেখো ভেঙে পড়েছে কালের নিয়মে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। সেই যুদ্ধের বিউগল, সেই রণভেরি, সেই তরবারির ঝঞ্ঝনা, যা রণভূমিকে রক্তাক্ত করেছে, আবাল বৃদ্ধ বনিতার প্রাণ কেড়েছে, তা কিন্তু একটা সময় স্তব্ধ হয়ে যায়। জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার করে। তারা জয়স্তম্ভ নির্মাণ করেছে তাদের নিজেদের কীর্তিকে অমর করার জন্য, নিজেদের নামকে ইতিহাসের পাতায় খোদিত করার জন্য।
কিন্তু জয়স্তম্ভ আমরা দেখি আর আমরা সেই রাজার সেই পৈশাচিকতার ইতিহাস পড়ে শিউরে উঠি। জয়স্তম্ভ তাদের কীর্তিকে অমর করে না, তাদের পৈশাচিকতাকে মানুষের সামনে উত্থাপিত করে। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। তাদের যে সেই রক্তমাখা অস্ত্র হাত, যে হাতে তারা অস্ত্র তুলে নিয়েছিল, যে হাত তাদের রক্তাক্ত সাধারণ মানুষের প্রাণে বিনিময়ে তাদের সেই রক্ত আঁখি, সেই দানবের সেই ক্ষুধা বিচ্ছুরিত হয় যে আঁখি দিয়ে, যে চোখ দিয়ে, সেই সাম্রাজ্যবাদী, সাম্রাজ্য দখলকারী, আগ্রাসনকারী সেই শাসকরা আজকে তাদের ঠাঁই কোথায় হয়েছে? ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় এবং সেই কাহিনী পড়ে শিশুরা তার কাহিনী পড়ে আর তাদের নিন্দিত করে, নিন্দা করে, ধিক্কার জানায়, অন্তর থেকে ঘৃণার উদ্রেক হয়। তাহলে তাদের যে বুদবুদের মতোই তো ক্ষণস্থায়ী তারা, যতই রক্ত প্রবাহ, রক্তের স্রোত তারা বয়ে দিক, সর্বনাশ সংগঠিত করুক, আসলে তারা ঘৃণিত। তবু এভাবেই তো আসলে ইতিহাসের অগ্রগতি। ইতিহাস নতুন নতুন কত গড়ে ইতিহাস, এভাবেই তো কত সোনার মুকুট ফুটে আর টুটে, রাজতন্ত্রের পতন হয়, রাজ শক্তির বিলয় বিলয় হয়, নতুন রাজা আসে, নতুন রাষ্ট্রধর আসে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। নতুন নতুন তৃষ্ণা, নতুন নতুন ক্ষুধা। এই ক্ষুধা কিসের? এই তৃষ্ণা কিসের? আমাদের আশা আকাঙ্ক্ষা, যে অপূর্ণ আশা আকাঙ্ক্ষা, আমাদের কামনা বাসনা, সেগুলো পরিপূরণ করার জন্যই রাজার ওই নরকাদক শাসকের তাদের যে সাম্রাজ্য লিপ্সা, ভোগ দখলের লিপ্সা, সেটাই হচ্ছে নব নব তৃষ্ণা, নব নব ক্ষুধা। আবার শুধু কি ওই রাজারই তৃষ্ণা, রাজারই ক্ষুধা? আমাদের সৃজনের ক্ষুধা, আমরা যারা সৃষ্টিশীল মানুষ, তারা সৃষ্টি করতে চাই, তারও ক্ষুধা, তারও তৃষ্ণা। আমাদের জ্ঞান বিজ্ঞানের নতুন জানার অনুসন্ধিৎসার, তার ক্ষুধা। তাহলে এই জ্ঞান বিজ্ঞানের সৃজনের ক্ষুধা, সাম্রাজ্যবাদীর দখলের ক্ষুধা, আবার সাম্রাজ্যে পরাধীনতার হাত থেকে, দাসত্বের জীবন থেকে আমাদের যে স্বাধীনতার স্পৃহা, সেটাও ক্ষুধা, আমাদের স্বাধীনতার ক্ষুধা। একদিকে সাম্রাজ্যবাদী সাম্রাজ্য দখল করে, আর একদিকে সেই সাম্রাজ্যের অধিবাসী যারা, পরাধীন জনগণ যারা, তারা সেই পরাধীনতার নাগপাশ থেকে, দাসত্বের জীবন থেকে তারা মুক্ত হতে চায়, তাদের যে স্বাধীনতার ক্ষুধা। এটাই সভ্যতার নব নব তৃষ্ণা, নব নব ক্ষুধা। উঠে কত হলাহল, উঠে কত সুধা। তাহলে এই নব তৃষ্ণা, নব ক্ষুধা এ পরিপূরণ করার জন্য রাজা নতুন রাজত্ব দখল করার জন্য, নতুন রাজ্য দখল করার জন্য, সাম্রাজ্যবাদী দেশ নতুন উপনিবেশ স্থাপনের জন্য, তার এই তৃষ্ণা ক্ষুধা নিবারণের জন্য যখন সে সেনা অভিযান চালায়, তখন কি কি উত্থিত হয়? পরিণামে আমরা কি পাই? হলাহল, বিষ পাই, বিষ। অর্থাৎ তখন যুদ্ধ অনিবার্য। যুদ্ধ মানেই সেখানে সাক্ষাৎ মৃত্যু। সে মৃত্যুই হচ্ছে আসলে বিষ।
আবার সাম্রাজ্যবাদের হাত থেকে যখন আমরা দেশকে স্বাধীন করতে চাই, সেখানেও সংঘর্ষ অনিবার্য, সেখানেও হলাহল, বিষ। যখন আমরা জ্ঞান বিজ্ঞানে নতুন কিছুকে জানতে চাই, তখন আমাদের রক্ষণশীলতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হয়, আমাদের ধর্মীয় অন্ধত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, সেখানেও সংঘর্ষ অনিবার্য। যখন আমরা কোনো কিছুকে সৃষ্টি করতে চাই, সৃজন করতে চাই, তখনও তো আসলে আমাদের ভেতরে একটা রক্তপাত চলে, সংঘর্ষ চলে। আর সবকিছুর শেষে হলাহল যেমন উত্থিত হয়, সমুদ্র মন্থনের ফলে যেমন বিষ উঠেছিল, তেমন উঠেছিল অমৃত। তাহলে এই সংঘর্ষের ফলে একদিকে যেমন হলাহল উত্থিত হয়, উঠে আসে, তার সঙ্গে উঠে আসে সুধা। অর্থাৎ এক সভ্যতার পতনের মধ্য দিয়ে নতুন সভ্যতার উদয় হয়। আমরা ধর্মীয় রক্ষণশীলতাকে দূরে সরিয়ে দিয়ে জ্ঞান গরিমায়, অনুসন্ধিৎসায় আমরা প্রগতির পথে এগিয়ে চলি। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। কিন্তু ওই যে বৃহত্তর যে রাষ্ট্রীয় সংঘর্ষ, যে নাগরিক লোভ লালসা কামনা বাসনা, তার যে দ্বন্দ্ব, যে বৈরিতা শত্রুতা, সেই জগৎ থেকে একদম আমাদের যে গ্রামীণ জীবন, শুধু হেতা মানে এখানে এই গ্রামে এই শস্য শ্যামল সবুজ আমাদের বাংলাদেশের গ্রামে কে বা জানে না? এই গ্রামের নাম কেউ জানে না, এই নদীর নাম কেউ জানে না, এই জনপদবাসী এই সাধারণ গ্রামীণ কৃষাণ কৃষাণীর নাম কেউ জানে না, ওই রাজাদের মতো। কিন্তু তারাই আমাদের এই শাশ্বত জীবন প্রবাহকে, যে চিরন্তন জীবন প্রবাহকে তারাই কিন্তু সাবলীল রেখেছে। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা পানে দুজন দুজনের দিকে চেয়ে আছে, তাদের মধ্যে কোনো বৈরিতা নেই, সংঘর্ষ নেই। সেখানে শান্তি বিরাজ করে, স্নিগ্ধ শীতলতা বিরাজ করে, মানুষে মানুষে নিবিড় আত্মীয়তার বন্ধন বিরাজ করে। এই খেয়াল চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই খেয়া, এই নদী বইতেই থাকে, উৎস থেকে মোহনার দিকে সে ছুটে চলে। গ্রামের এই নদী বইতেই থাকে, গ্রামের এই জীবন বইতেই থাকে। এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে, তারা আনাগোনা করে, তাদের জীবনকে, নিস্তরঙ্গ জীবনকে তারা শান্ত এক ছন্দবদ্ধ ধারায় গতিশীল রাখে। সেই ছন্দ কিসের ছন্দ? সেই ছন্দ উদ্দামতার নয়, উৎপেলতার নয়, নিস্তরঙ্গ জীবন প্রবাহের ছন্দ।
একদিকে নাগরিক জগৎ, দুই পৃথিবীর কথা তিনি এখানে আমাদের সামনে হাজির করছেন। একটা লোভ লিপ্সার, বুভুক্ষার, অতৃপ্ত কামনা বাসনার জগৎ, সে বৃহত্তর রাষ্ট্রীয় জীবন, নাগরিক জীবনের জগৎ। আরেকদিকে আমাদের যে শান্ত, স্নিগ্ধ, সরল, নিরাবরণ যে গ্রামীণ জীবন। এই দুই পৃথিবীর সমান্তরাল যে জীবন প্রবাহ, তার মধ্য দিয়ে আমাদের সভ্যতার অগ্রগতি। সভ্যতার অগ্রগতির মূলে যে দেশ, যে হিংসা, অর্থাৎ এক সভ্যতার লয়ের মধ্য দিয়ে আর এক সভ্যতার যে সৃষ্টি, সেই লয় বিলয়, সেই সৃষ্টি ধ্বংস এই যুগপৎ ধারায় চলছে। একদিকে নিস্তরঙ্গ জীবন প্রবাহ, গ্রামীণ জীবন, আরেকদিকে বৃহত্তর রাষ্ট্রীয় জীবন। কিন্তু বৃহত্তর রাষ্ট্রীয় জীবনের সংঘর্ষের, রক্তপাতের সেই বিউগলের ধ্বনি গ্রামীণ জীবনের সেই শান্ত, স্নিগ্ধ নিবিড়তাকে সে স্পর্শ করতে পারে না। ওরা কাজ করে কবিতাতেই রবীন্দ্রনাথ বলছেন, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে, শত শত সাম্রাজ্য তার ভগ্নশেষ পরে এক সাম্রাজ্য এসছে, এক সাম্রাজ্যের উত্থান হয়েছে, তার পতন হয়েছে। কত শত সাম্রাজ্য পৃথিবীর বুকে ধ্বংস সৃষ্টির পরম্পরায় ইতিহাস রচনা করেছে। কিন্তু শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে, ওরা কাজ করছে ওই দুই তীরবর্তী গ্রামের যে ওই সাধারণ জনতা, সাধারণ মানুষ, গ্রামীণ মানুষ। দেখি সেটা কলকলরবে বিপুল জনতা চলে, নানা পথে, নানা দলে দলে, জীবনে মরণে। ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বোনে, পাকা ধান কাটে। ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। তাহলে দিন রাত দিবস রজনী, দুঃখ সুখ, শীত গ্রীষ্ম বর্ষা, ওরাই আমাদের জীবনের যে মহামন্ত্র ধ্বনি। এগিয়ে চলা তাকেই মন্দ্রিত করে তুলছে। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। এই কবিতায় সেই ওদের কথা, সেই গ্রামীণ জীবনের কথা, গ্রামীণ কৃষাণ কৃষাণীর কথা, গ্রামীণ সাধারণ জনতার কথা, গ্রামের প্রকৃতি, গ্রামের খাল বিল নদী, গ্রামের মাঝি, তাদের আত্মীয়তার কথা তিনি আমাদের সামনে হাজির করছেন। আর পাশাপাশি নগর জীবন, বৃহত্তর রাষ্ট্রশক্তির সংঘর্ষে
রক্তপাতের ইতিহাস উপস্থিত করছে। এই কবিতা আমরা প্রথমেই বলেছিলাম যে একটা বৃহত্তর জীবন দর্শনকে আমাদের সামনে হাজির করে। যদি আমরা ওই নদীকে, যে নদীর কথা আমরা কবিতায় উল্লেখ আছে দেখতে পাই, সেই নদীকে আমরা যদি সময় হিসেবে বিচার করি, নদীর সঙ্গে তো সময়ের তুলনা আমরা করেই থাকি। নদী যেমন স্রোতস্বিনী, সে এগিয়ে চলে উৎস থেকে মোহনার দিকে, তেমন সময়ও তো এগিয়ে চলে, সময়ের গতিও তো সামনের দিকে। আমাদের যে জীবনের প্রবাহ, মানব সভ্যতার যে প্রবাহ, সেও তো এগিয়ে চলেছে। নদী, মানব জীবন, মানব সভ্যতা, তার প্রবাহ তাহলে একই ওই বিন্দুতে ছুঁয়ে থাকছে। নদী হয়ে উঠছে মানব সভ্যতা, নদী হয়ে উঠছে ব্যক্তিগত আমাদের যে জীবন স্রোত। নদীর দুই তীরে দুই গ্রাম, নদীর দুই তীরে দুই গ্রাম। এপার থেকে যায় মানুষ ওপারে, ওপার থেকে ফেরে। আমরা যদি নদীকে ভব নদীর সঙ্গে তুলনা করি, আমাদের যে জীবনের নদী তার সঙ্গে যদি তুলনা করি, একদিকে রয়েছে আমাদের পার্থিব জীবন, আর আরেকদিকে সে পারলৌকিক জীবন। আমাদের জীবন লীলা সাঙ্গ করার পরে আমরা কোথায় চলে যাই? আমরা চলে যাই ওই পারলৌকিক জীবনের দিকে। ইহকাল, এই যে আমার বেঁচে থাকা, সেই ইহকালের জীবন সাঙ্গ করার পর, শেষ করার পর আমরা চলে যাই পারলৌকিক জীবনের দিকে। মাঝখানে রয়েছে নদী, ওই জীবনের প্রবাহ। এপার থেকে আমরা পৌঁছে যাই ওপারে। জীবন থেকে মরণের দুয়ারে পৌঁছে দেয় কে? মাঝখানে তো সময়, জীবনের নদী। এপার থেকে ওপারে পৌঁছে দেবে কে? দরকার তো সেই খেয়া, পারাপারের নৌকা। আর দরকার মাঝি, কান্ডারি। এই মাঝি কে? আমাদের জীবন দেবতা। তিনি আমাদের পৌঁছে দেবেন আমাদের সেই পার্থিব জগৎ থেকে অপার্থিব পারলৌকিক সেই জগতে। আবার দেখো, হিন্দু ধর্মে, আমাদের উপনিষদে দেহের বিনাশ আছে, আত্মার তো বিনাশ নেই। আমরা যখন ওপারে পৌঁছে গেলাম, আমাদের দেহের বিনাশ হয়েছে, অর্থাৎ এপারে আমার যে ইহলৌকিক যে জীবন, যে দেহ, তার বিনাশ হয়েছে, তার মৃত্যু হয়েছে। আমরা পৌঁছে গেলাম ওপারে, তখন তো আমার আত্মা তো শাশ্বত, আত্মা তো চিরন্তন। সেই আত্মা আবার এপারে এসে সে আবার নতুন দেহে, নতুন স্থূল দেহে সে অবস্থান করে, আবার তার জন্ম হয়। আমরা পুনর্জন্মে বিশ্বাসী। এইভাবেই যাতায়াত চলতে থাকে এপার থেকে ওপারে। এটা একটা বৃহত্তর আমাদের যে ঔপনিষদিক যে দর্শন, সেই দর্শনের কথা উঠে আসে কবিতার মধ্য দিয়ে। আবার যদি তুমি ধরো যে আমাদের যে ওই নদীর স্রোত, এ আসলে আমাদের মানব সভ্যতার অগ্রগতির প্রবাহ।
এগিয়ে চলেছে আমাদের সভ্যতা। সেই অগ্রগতির কাণ্ডারি কারা? মাঝিকে কে আমাদের সেই যে গন্তব্য পথ, আমাদের লক্ষ্য সেখানে পৌঁছে দেবে? মাঝি আমাদের সাধারণ জনতা, ওই গ্রামীণ কৃষাণ তারা পৌঁছে দেবে। তারাই তো আমাদের সভ্যতার মূল চালিকা শক্তি। এভাবেও আমরা কবিতাকে বুঝতে চেষ্টা করতে পারি। এই কবিতা জনমানবের কর্মপ্রবাহের জয়গানের কবিতা।